গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 10। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আমি চলে এসেছি আজকের আবার একটি ভিডিও নিয়ে, যেখানে তোমাদের সেকেন্ড সামেটিভ খুব সামনেই অগাস্টে হবে, যার জন্য তোমাদের আর একটি মূল্যবান চ্যাপ্টার আছে তাপের ঘটনা সমূহ। এই চ্যাপ্টারটি নিয়ে আমি কিছু শর্ট প্রশ্ন আলোচনা করার জন্য চলে এসেছি। আশা করি আমার আগের ভিডিওগুলো তোমরা দেখে তোমাদের উপকারে এসেছে বা কাজে এসেছে, এবং তোমরা প্র্যাকটিস অবশ্যই করেছো, এইটুকুন আমি আশা রাখতেই পারি। শুরু করছি আজকের পাঠদান পর্ব। প্রথমে তাপের ঘটনা সমূহতে আমাদের প্রথম যেটা জানতে হবে যে তাপের যে প্রসারণের কথা বলা হচ্ছে, সেটা আমি তো একটা পদার্থর উপরে তাপ দিলে সেটা প্রসারিত হবে। তাহলে পদার্থ ক প্রকার? আমরা জানি পদার্থ তিন প্রকার: কঠিন, তরল, গ্যাসীয়। এই পদার্থগুলো রয়েছে। প্রথমে আসা যাক কঠিন পদার্থ। কঠিন পদার্থের দৈর্ঘ্য থাকে, তার প্রস্থ থাকে, যার জন্য কঠিন পদার্থকে যখন তার উচ্চতা থাকে, অর্থাৎ কঠিন পদার্থকে যখন আমরা উত্তপ্ত করে প্রসারণের চেষ্টা করি, তখন তার সব দিক দিয়ে প্রসারণ হয়। সেই কারণে কঠিনের ক্ষেত্রে তিন ধরনের প্রসারণ হতে পারে। তাহলে কঠিনের ক্ষেত্রে কঠিন পদার্থের কত প্রকার প্রসারণ হয়? কঠিন পদার্থের তিন প্রকার প্রসারণ হয়। দৈর্ঘ্য প্রসারণ, দৈর্ঘ্যের দিক দিয়ে যদি বাড়ে দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্রের দিক দিয়ে যদি বাড়ে ক্ষেত্র প্রসারণ, আর যদি আয়তনের দিক দিয়ে বাড়ে, ভলিউমের দিক দিয়ে যদি বাড়ে, তখন তাকে আমরা বলবো ভলিউমেট্রিক এক্সপ্যানশন বা আয়তন প্রসারণ। আমরা এই তিন ধরনের প্রসারণ কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা জানবো। তাহলে প্রথম শর্ট প্রশ্নটা হয়ে গেল যে কঠিন পদার্থের কত প্রকারের প্রসারণ হয়? তিন প্রকারের প্রসারণ হয়। নেক্সট, তোমরা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতায় বিভিন্ন কঠিন পদার্থের প্রসারণের এক্সাম্পলগুলো জেনে রাখবে। এগুলো 2 নম্বরের প্রশ্ন হয়। যেমন গরুর গাড়ির চাকায় যে লোহার বেড় পরানো হয়, কাঁচের শিশি আটকে গেছে, কাঁচের শিশির মধ্যে ধাতব যে ছিপি থাকে সেটা আটকে গেছে, তাহলে আমি একটু গরম জল ঢেলে দেবো। গরম জল ঢেলে দিলে ধাতব ছিপিটির প্রসারণ হবে, সেটি কঠিন পদার্থ প্রসারিত হয়ে সেটা আলগা হয়ে যাবে। রেল লাইনের যে দুটো লাইন, রেল লাইন পাতার সময় পরপর দুটি যে রেল লাইনের যে পাত, তার জোড়ের মুখটা একটুখানি ফাঁক রাখা হয়। কেন ফাঁক রাখা হয়? সেটারও এই প্রসারণের ফলেই, তার পেছনে এই কারণটা রয়েছে যে যখন দুটি রেলের মধ্যে ফাঁক যদি না থাকা হতো, তাহলে রেল লাইনটার যে দৈর্ঘ্য প্রসারণ হতো, দৈর্ঘ্য প্রসারণের ফলে যে প্রচণ্ড বল উৎপন্ন হতো, তখন তাতেই রেল লাইন বেঁকে যেত। কখন প্রচণ্ড তাপ উৎপন্ন হবে? যে দেখো, রেল লাইন পাতা থাকে, যখন তার উপর দিয়ে লোহার চাকা বিশিষ্ট ট্রেনের যে দুরন্ত গতিতে যখন চাকাটি রেলের পাতের উপর দিয়ে যাচ্ছে, তার মধ্যে একটা ঘর্ষণ হচ্ছে, সেই ঘর্ষণের ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, তাই না? সেই তাপে তার দৈর্ঘ্য প্রসারণ হয়। দৈর্ঘ্য প্রসারণের জন্য একটু যদি জায়গা দিয়ে রাখা যায়, তাহলে সে ওই জায়গার মধ্যেই প্রসারিত হয়ে গেল, ফলে ট্রেন লাইনের আর বেঁকে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এইখানে আরেকটি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন হচ্ছে, লোহা ও নিকেলের একটি সংকর ধাতু রয়েছে যার নাম ইনভার। এটা একটা গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন। ইনভার হলো একটা ধাতু সংকর। কোন কোন ধাতু দুটোর মিশ্রণ? লোহা এবং নিকেল, এই দুটো ধাতুর মিশ্রণ। এই যে সংকর ধাতুটি তাপ প্রয়োগের ফলে তার তাপীয় প্রসারণ হয় না বললেই চলে। এছাড়া আরেকটি কাঁচ রয়েছে পাইরেক্স কাঁচ। এই পাইরেক্স কাঁচেরও তাপীয় প্রসারণ হয় না বললেই চলে। পাইরেক্স কাঁচ একটি উচ্চ তাপ সহনশীল কাঁচ, যাকে তাপ দিয়ে প্রসারিত করা যায় না বললেই চলে। তাহলে এখান থেকে এটা একটা শর্ট প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা দ্বিধাতব পাত কী, দ্বিধাতব পাত কী, এই সংজ্ঞাটা একটা শর্ট প্রশ্ন হিসাবে পড়ে রাখবে। নেক্সট, দ্বিধাতব পাতের ব্যবহার। দ্বিধাতব পাত আমরা উষ্ণতা বাড়লে বা কমলে, তোমরা জানো যে দুটো ভিন্ন ধাতুর পাতকে যদি রিভেট করে আটকে দেওয়া হয়, সেটাই হয় দ্বিধাতব পাত।
তাই না? তো সেই দ্বিধাতব পাতের ব্যবহার করতে গেলে তোমাকে থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যে যন্ত্র তার ব্যবহারটাই তোমাকে করতে হবে। আর অগ্নি সংকেত যন্ত্রে সেখানেও এই দ্বিধাতব পাতকে স্বয়ংক্রিয় সুইচের মতনই ব্যবহার করা হয়, সেটাও তোমাদের পড়তে হবে। তাহলে এটা একটা ব্যবহার হলো। তাহলে অগ্নি সংকেত যন্ত্রে দ্বিধাতব পাত ব্যবহার করা হয়, এটা তার অ্যান্সার। দ্বিধাতব পাতের একটা ব্যবহার হয়ে গেল। বা থার্মোস্ট্যাট বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্রের মধ্যে দ্বিধাতব পাত ব্যবহার করা হয়, এটা একটা প্রশ্ন হয়ে গেল। এখানে আরেকটা প্রশ্ন হতে পারে যে থার্মোস্ট্যাট ব্যবহার করা হয় বা উষ্ণতা নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহার করা হয়, এরকম একটি বৈদ্যুতিক যন্ত্রের নাম করো। তুমি বলতে পারবে যে রুম হিটার বা ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক ইস্ত্রি যেটাকে আমরা বলি, ইলেকট্রিক ইস্ত্রি বা ইলেকট্রিক চুল্লি, এগুলো বলতে পারবে। এরপরে আমরা আসি কঠিন পদার্থের যে প্রসারণ গুণাঙ্ক। প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এটা মুখস্থ করবে, এটা 2 নম্বরের প্রশ্ন। এই সংজ্ঞাটা বলার সময় একে আলফা দিয়ে প্রকাশ করা হয়। সংজ্ঞাটা বলার সময় তার গাণিতিক রূপ অবশ্যই লিখতে ভুলবে না। গাণিতিক রূপটাতে আমরা কি দেখেছিলাম? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ইজক্যাল টু দৈর্ঘ্যের একক ডিভাইডেড বাই দৈর্ঘ্যের একক গুণিতক উষ্ণতার একক। তার মানে কি হলো? দৈর্ঘ্যের একক কেটে গেল, অর্থাৎ আমরা কি জানি? আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1। এটা কি? দৈর্ঘ্য বৃদ্ধি। L2 মাইনাস L1 দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে উপরে লিখব দৈর্ঘ্যের একক ডিভাইডেড বাই L1। L1টা কি? দৈর্ঘ্য। তাহলে এটাও হয়ে গেল, এর এককটা হয়ে গেল দৈর্ঘ্যের একক, ইন্টু T2 মাইনাস T1। T2 মাইনাস T1 কি? উষ্ণতার বৃদ্ধি বা উষ্ণতার পরিবর্তন, এখানে বৃদ্ধি ধরো, তাহলে এটা উষ্ণতার একক। তাহলে আমরা আলফার একক মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক সমান কি লিখতে পারি? দৈর্ঘ্যের একক কেন দৈর্ঘ্যের একক লিখলাম না? যেহেতু L2 মাইনাস L1 আছে, ডিভাইডেড বাই আবার লিখলাম দৈর্ঘ্যের একক, কেন না? যেহেতু প্রাথমিক দৈর্ঘ্য L1 আছে, ইন্টু কি লিখলাম? উষ্ণতার একক, যেহেতু T2 মাইনাস T1 আছে। তাহলে দৈর্ঘ্যের একক কাটাকাটি হয়ে গেলে কি থাকলো? 1 বাই উষ্ণতার একক। তাহলে বাম দিকে আমার রয়েছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক মানে আলফা রে একক ইকুয়াল টু 1 বাই উষ্ণতার একক, অর্থাৎ আলফার একক মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক উষ্ণতার এককের উপর নির্ভর করে, এটি দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। এটা একটা শর্ট প্রশ্ন। তারপরে আরেকটা শর্ট প্রশ্ন, 1 ডিগ্রি ফারেনহাইট উষ্ণতা বৃদ্ধি ইকুয়ালস টু আমরা কি জানি? 5/9 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি। তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে যে সেন্টিগ্রেড আর সেন্টিগ্রেড স্কেলে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তাকে যদি আলফা সি ধরা হয়, তাহলে আলফা এফ ইকুয়াল টু কী হবে? আলফা এফ ইকুয়াল টু হবে 5/9 ইন্টু আলফা সি। আলফা এফ মানে ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ ইকুয়াল টু 5/9 আলফা সি। এটা একটা শর্ট প্রশ্ন। আরেকটা শর্ট প্রশ্ন এখান থেকে হয় যে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি ইকুয়াল টু 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি, অর্থাৎ সেলসিয়াস স্কেলে যে দৈর্ঘ্য প্রসারণ হয় কেলভিন স্কেলেও একই উষ্ণতার প্রসারণ হয়। তাহলে কি বলতে পারি? আলফা সি ইকুয়াল টু আলফা কে, অর্থাৎ একটি কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক যদি সেলসিয়াস স্কেলে দেওয়া থাকে যা, সেটি কেলভিন স্কেলেও হবে একই। এটা একটা শর্ট প্রশ্ন। আলফা এফ ইকুয়াল টু 5/9 ইন্টু আলফা সি, এটা একটা শর্ট প্রশ্ন। এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক উষ্ণতার এককের উপর নির্ভর করে, দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না, এটি একটি শর্ট প্রশ্ন। এরপরে তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক তাহলে কি হলো? না, নিশ্চয়ই উষ্ণতার একক আসবে ডিগ্রি C⁻⁻1, অথবা এটা সিজিএস পদ্ধতিতে অথবা এসআই পদ্ধতিতে হবে Kelvin⁻⁻1। তাহলে তার মাত্রা কি হবে? এখানে তার মাত্রাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করব, θ⁻⁻1। একই কথাগুলো প্রযোজ্য ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে, ঠিক একই কথাগুলো প্রযোজ্য। আমরা বিভিন্ন কঠিন পদার্থের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যদি তালিকা প্রত্যেকটি বইতে দেওয়া থাকে, তোমরা 2-3টি বই ফলো করবে, সেখানে দেওয়া থাকে যে অ্যালুমিনিয়াম দেখবে, সেখানে অ্যালুমিনিয়াম আছে টপে। অ্যালুমিনিয়ামের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 24 × 10⁻⁶ D
ডিগ্রি সি টু দি পাওয়ার -1। এটা একদম উপরে আছে, তাহলে কি বোঝা গেল যে এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে বেশি। তারপরে আছে পিতল 19 গুণিতক 10 টু দি পাওয়ার -6, তারপরে আছে তামা 17 গুণিতক 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি সি টু দি পাওয়ার -1। এইরকম করে পরপর এসে গেছে। এবং লাস্টে আছে একদম কাঁচ, কাঁচের ঠিক উপরেই, কাঁচ মানে ওই পাইরেক্স কাঁচ, কাঁচের উপরে আছে ইনভার। তাহলে দেখতে পাবে তুমি ইনভারের মানটা দেওয়া আছে, দেখবে যে 0.9 × 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি সি টু দি পাওয়ার -1, অর্থাৎ এর দৈর্ঘ্য প্রসারণ হয় না বললেই চলে। ঠিক আছে, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার একটা প্রশ্ন যদি হয় যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 19 গুণিতক 10 টু দি পাওয়ার -6 ডিগ্রি সি টু দি পাওয়ার -1 হলে কেলভিন স্কেলে এর মান কত? না, আমি লিখব 19 গুণিতক 10 টু দি পাওয়ার -6 কেলভিন টু দি পাওয়ার -1। যেহেতু আমরা এক্ষুনি শিখেছিলাম 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু 1 কেলভিন, তাই না? এখানে আমরা শিখেছিলাম, মানে সেলসিয়াস স্কেলে যতটা রৈখিক প্রসারণ হবে কেলভিন স্কেলেও ততটাই প্রসারণ হয়। এই কারণে দুটো এককে মান, রৈখিক প্রসারণ বা দৈর্ঘ্য প্রসারণের মানটি একই হবে। এটা হয়ে গেল। এবারে আমাদের একটা 1 নম্বরের শর্ট প্রশ্ন থাকতে পারে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির দৈর্ঘ্য প্রসারণ সবচেয়ে বেশি? সেখানে অ্যালুমিনিয়াম, পিতল, তামা, ইনভার এগুলোকে এলোমেলো করে দেওয়া থাকবে অপশানে, তোমাকে সেটা বেছে লিখতে হবে। এটা এক ধরনের শর্ট প্রশ্ন। এবারে আমরা আসছি যে আয়তন প্রসারণ গুণাঙ্ক, যাকে আমরা গামা দিয়ে প্রকাশ করব। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা এবং ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা এবং গামা প্রসারণ গুণাঙ্ককে আমরা আলফা দিয়ে যদি প্রকাশ করি, তাহলে তিনটের মধ্যে আমরা একটা সম্পর্ক পাবো। সম্পর্কটি হলো আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 সমান গামা বাই 3, আলফা ইজিক্যালস টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। এই সম্পর্ক একটা আমরা পাবো এবং প্রত্যেকটার দেখবে এর একক কিন্তু একই, আলফা বিটা গামা তিনটির একক একই। আর এই যে সম্পর্কটা পেলাম, দেখো এই সম্পর্ককে একটু বিভিন্নভাবে করার চেষ্টা করবে। তাহলে আলফা ইকুয়াল টু বিটা বাই 2, তাহলে প্রথমে যদি এই দুটো সম্পর্ককে নিই, তাহলে বিটা ইকুয়ালস টু কী করতে পারি না 2 আলফা, অর্থাৎ বিটা মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ইকুয়াল টু 2 গুণিতক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান যদি দেওয়া থাকে, আমি 2 গুণিতক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক করে দিলে আমি বিটার মান পেয়ে যাচ্ছি। এটা একটা 1 নম্বরের শর্ট প্রশ্ন। অথবা আলফা ইকুয়ালস টু গামা বাই 3, অর্থাৎ গামা ইকুয়ালস টু কি 3 ইন্টু আলফা, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান যদি তোমাকে দেওয়া থাকে, তাহলে তুমি 3 ইন্টু রৈখিক প্রসারণ গুণাঙ্কের মানটা বসিয়ে দিলে তুমি গামার মান পেয়ে গেলে। এইভাবেও তোমাকে শর্ট প্রশ্ন দেওয়া হতে পারে। আবার এই যে সম্পর্কটা আছে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3, এই সম্পর্কটাকে আমি যদি একটু অন্যভাবে লিখলাম, আমি তোমাকে এই অপশানটা দিলাম না আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3 এটা দিলাম না, তার পরিবর্তে আমি দিলাম 6 আলফা ইচ টু 3 বিটা ইচ টু 2 গামা। এটাও কিন্তু সঠিক। কেন বলো তো? দেখো প্রত্যেকটি পদকে আমি 6 দিয়ে গুণ করেছি। 6 আলফা আমি 6 দিয়ে গুণ করেছি, তাহলে বিটা বাই 2 ইন্টু 6 মানে 3 আলফা, ওদিকে গামা বাই 3 ইন্টু 6 মানে 2 গামা। তাহলে আমি এই সম্পর্কটাকে এইভাবেও বলতে পারি 6 আলফা ইচ টু 3 বিটা ইচ টু 2 গামা, এইভাবেও আমি বলতে পারি। প্রত্যেকটির মান উষ্ণতার এককের উপর নির্ভর করে। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এই দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের একক ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, কিংবা আয়তন প্রসারণ গুণাঙ্কের একক আয়তনের উপর নির্ভর করে না, প্রত্যেকটির মান উষ্ণতার উপর নির্ভর করে। দৈনন্দিন তোমাদের অভিজ্ঞতা থেকে তরলের প্রসারণটা জানবে। তরলের দৈর্ঘ্য নেই, তরলের ক্ষেত্রফল নেই, তরলের শুধু আয়তন আছে, তাহলে শুধু তার আয়তন প্রসারণটা হবে। এই তরলের এই আয়তনটা প্রসারণটা কত প্রকারের হতে পারে? তরলের এই আয়তন প্রসারণ 2 প্রকার হবে। একটা হলো তার প্রকৃত প্রসারণ এবং আরেকটি হলো তার আপাত প্রসারণ। এখানে তরলের ক্ষেত্রে একটা কথা তোমাদের খুব মনে রাখতে হবে, যেটা তরলের নিজস্ব আকার নেই, তার নিজস্ব আয়তন নেই, তাকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার আয়তন সে ধারণ করে। তাহলে একটা পাত্রের মধ্যে তরলকে রেখে আমাদেরকে হিট করতে হচ্ছে প্রসারণের জন্য। তাহলে যে ধাতব পাত্রে তাকে রাখা হচ্ছে সেই ধাতব পাত্রেরও তো প্রসারণ হচ্ছে। এইখানে ওই জিনিসটাকে মাথায় রাখতে হবে। তাহলে পাত্রেরও প্রসারণ হয়
তরলেরও প্রসারণ হয়, কিন্তু পাত্রের প্রসারণটা উপেক্ষণীয়। তার চেয়ে তরলের প্রসারণটা অনেক বেশি বলে আমরা সচরাচর তরলের প্রসারণটাকেই লক্ষ্য করি। কাজেই পাত্রের প্রসারণকে উপেক্ষা করে তরলের যে প্রসারণ হয় তাকে আমরা বলবো আপাত প্রসারণ। তরলের আপাত প্রসারণের সঙ্গে পাত্রের যে অংশে তরল থাকে সেই অংশের প্রসারণটাকে আমরা যদি যোগ করি তখন পাবো প্রকৃত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ কখন পাচ্ছি? তরলের আপাত প্রসারণের সঙ্গে পাত্রের প্রসারণকে যোগ করে। তাহলে আমরা এখান থেকে একটা শর্ট প্রশ্ন পেয়ে গেলাম, তরলের প্রকৃত প্রসারণ ইজ ইকুয়াল টু তরলের আপাত প্রসারণ প্লাস ড্যাশ, সেখানে কি বসবে? পাত্রের প্রসারণ বসবে। ঠিক আছে, তাহলে এই দুটো প্রসারণ আমরা জানলাম, আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণ। এবারে তরলের এই প্রকৃত এবং আপাত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা, এই সংজ্ঞাটা মুখস্থ করবে। এগুলো কিন্তু 2 নম্বরের প্রশ্ন হয়, এগুলো মুখস্থ করবে এবং এদের গাণিতিক রূপ দেবে। কিন্তু এখানেও মনে রাখা দরকার যে এর এককগুলো উষ্ণতার এককের উপরই নির্ভর করে, তরলের আয়তনের উপর নির্ভর করে না। অর্থাৎ একক আগের মতন যা ছিল তাই, সিজিএস পদ্ধতিতে ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 আর এসআই পদ্ধতিতে কেলভিন টু দি পাওয়ার -1, এবং তাদের মাত্রা যা ছিল তাই থিটা টু দি পাওয়ার -1। একই জিনিস হবে তরলের এই যে প্রসারণ গুণাঙ্ক দুটোর মধ্যে আমরা সম্পর্ক যদি লিখি তাহলে কি লিখব? যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক। পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক, এগুলোকে যদি আমরা অ্যাব্রিভিয়েশন ব্যবহার করতে পারি, গামা আর ইজ ইকুয়াল টু, মানে আর ফর রিয়াল, গামা আর ইকুয়াল টু গামা এ প্লাস গামা জি। গামা কেন প্রত্যেক ক্ষেত্রে না? যেহেতু আয়তন প্রসারণকে আমরা গামা দিয়ে প্রকাশ করেছি, তাহলে গামা আর হয়ে গেল তরলের প্রকৃত প্রসারণ ইজ ইকুয়াল টু গামা এ, এটা হয়ে গেল তরলের আপাত প্রসারণ প্লাস গামা জি হয়ে গেল পাত্রের প্রসারণ। তাহলে এই সূত্রটা মনে রাখতে হবে। এটাও একটা 1 নম্বরের শর্ট প্রশ্ন দেয়, নিম্নলিখিত কোন সম্পর্কটি সঠিক? ঠিক আছে, একটু এলোমেলো করে দেওয়া থাকে। আরেকটা প্রশ্ন এখানে মনে রাখবে যে এই যে দুটো প্রসারণ গুণাঙ্ক তাদের মধ্যে নিজস্ব ধর্ম কোনটি? তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কটি হলো তরলের নিজস্ব ধর্ম, প্রকৃত প্রসারণ গুণাঙ্কটি হলো তার নিজস্ব ধর্ম। ঠিক আছে, এবারে আমরা চলে আসি গ্যাসের প্রসারণ। গ্যাসের প্রসারণের তো বাস্তব উদাহরণ তোমরা জানো, এই যে গরমের সময় তোমরা স্কুলে সাইকেল নিয়ে আসো, সেখানে সাইকেলকে রোদের মধ্যে রেখে দাও, হঠাৎ করে একটা টায়ার পাংচার হয়ে যায়, ফট করে একটা বিকট আওয়াজ হয়। কেন না? টায়ারের মধ্যে যে টিউব থাকে সেই টিউবের মধ্যে বায়ু ভরে এনেছিলে, তাহলে রোদে, প্রচণ্ড রোদে সেই টায়ার টিউবটা গরম হয়ে গিয়ে বায়ুকে উত্তপ্ত করেছে, উত্তপ্ত করার ফলে বায়ুর প্রসারণ হয়েছে, প্রসারিত হয়ে তাকে ফাটিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে তোমাদের দৈনন্দিন জীবনের এক্সাম্পল। আবার তরলের প্রসারণের এক্সাম্পল একটি লেখো, 1 নম্বরের প্রশ্ন থাকতে পারে। তুমি থার্মোমিটার বলবে, তোমার জ্বর হয়েছে, থার্মোমিটারের মধ্যে তরল হিসেবে কি আছে? পারদ। তুমি থার্মোমিটার দিয়ে তোমার দেহের তাপমাত্রা পরিমাপ করতে চাইছো, দেখা গেল সেই উষ্ণতার সংস্পর্শে এসে থার্মোমিটারের মধ্যে থাকা পারদ প্রসারিত হয়। এটাই একটা এক্সাম্পল, বাস্তব দৈনন্দিন জীবনের এক্সাম্পল। এই দৈনন্দিন জীবনের এক্সাম্পলগুলো তোমরা মনে রাখবে, এগুলো 1 নম্বরের শর্ট প্রশ্ন দেওয়া হয়। এবারে আমরা আসি গ্যাসের প্রসারণ। গ্যাসের 2 ধরনের প্রসারণ হতে পারে। কি না? গ্যাসের 2 ধরনের প্রসারণ গুণাঙ্কের কথা বিবেচনা করা হয়, আয়তন গুণাঙ্ক আর চাপ গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্ক। তাহলে কি বললাম? গ্যাসের 2 ধরনের প্রসারণ গুণাঙ্কের কথা বিবেচনা করা হয়, আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্ক। এই দুটো কথা কিন্তু আমরা এখানে শুধু পড়ব আয়তন গুণাঙ্ক, কেন চাপ গুণাঙ্ক আমাদের সিলেবাসে নেই। তাহলে যেহেতু আয়তন গুণাঙ্ক পড়ছি, এটা নিশ্চয়ই চাপকে স্থির রেখে নির্ণয় করতে হয়। তাহলে চাপকে স্থির রেখে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি বৃদ্ধি করতে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন বৃদ্ধি হয় তাকে বলা হয় তার আয়তন গুণাঙ্ক। এবং যেহেতু চাপটাকে স্থির রাখা হয়েছে, তাকে কি দিয়ে প্রকাশ করব? গামা পি। গামা
পি। পিটা যেহেতু স্থির আছে, একে বা বলতে পারি যে স্থির চাপে আয়তন গুণাঙ্ক, এই কারণে আমরা তাকে লিখব গামা পি, এইভাবে লিখব। এর একটা গাণিতিক যে রূপ রয়েছে, সেই গাণিতিক রূপটা অবশ্যই মুখস্থ রাখবে, মনে রাখবে। ভিটি ইকুয়ালস টু V0 ইন্টু 1 প্লাস গামা পি ইন্টু টি। কী হলো? ভিটি সমান V0 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস গামা পি ইন্টু টি ব্র্যাকেট ক্লোজ। এটা হচ্ছে এর গাণিতিক রূপ। চার্লসের সূত্র এবং তার সাহায্যে এই আয়তন গুণাঙ্কের মান নির্ণয় করা যায়। আয়তন গুণাঙ্কের মানটা কত? মানটা আমরা গ্যাসের ধর্ম ওই চ্যাপ্টারে পড়েছিলাম, যখন চার্লসের সূত্র আমরা আলোচনা করি, সেখানে আমরা পড়েছিলাম যে এর মান 1/273। এখানে মনে রাখতে হবে যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই আয়তন গুণাঙ্কের মান 1/273 এবং চাপ গুণাঙ্কের মানও 1/273। তাহলে এবার যদি একটা প্রশ্ন করা হয় যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্কের মান কত, তুমি উত্তর হবে 1/273। আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ গুণাঙ্কের মান কত? 1/273। আদর্শ গ্যাসের আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কত? 1। ঠিক আছে, তাহলে চার্লসের সূত্র থেকে আমরা কিভাবে, যদি একটা প্রশ্ন দেয় 2 নম্বরের, চার্লসের সূত্র থেকে আয়তন গুণাঙ্কের মান নির্ণয় করো, তাহলে প্রথমে তুমি আয়তন প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটা লিখে দিলে। ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস গামা পিটি, এটা 1 নম্বর সমীকরণ। ওদিকে চার্লসের সূত্র থেকে তুমি একটা সমীকরণ পাবে, ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস 1/273 ইন্টু টি, এটা 2 নম্বর সমীকরণ। এবারে এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে তুমি কম্পেয়ার করো। কম্পেয়ার করে কি দেখতে পাচ্ছ? গামা পি ইকুয়াল টু 1/273। সুতরাং গামা পি ইকুয়াল টু 1/273, অর্থাৎ আয়তন স্থির চাপে আয়তন গুণাঙ্কের মান 1/273 ডিগ্রি C টু দি পাওয়ার -1, যার এক্স্যাক্ট মান 0.00366 ডিগ্রি C টু দি পাওয়ার -1। এই প্রশ্নগুলো এখানে আমাদের মনে রাখতে হবে। আর গ্যাসের প্রসারণ গুণাঙ্কটা সবসময় মাথায় রাখতে হবে যে কঠিন কিংবা তরলের চেয়ে অনেক বেশি, তাই না? গ্যাসের প্রসারণ গুণাঙ্কের মান কঠিন এবং তরলের চেয়ে অনেক বেশি। তাহলে কঠিন এবং গ্যাসের মধ্যে কোনটির প্রসারণ গুণাঙ্ক মান বেশি? অ্যান্সার হলো গিয়ে তোমার গ্যাসের প্রসারণ গুণাঙ্কের মান সবচেয়ে বেশি। তাপের পরিবহন, তাপ কিভাবে পরিবাহিত হয়? তাপ 3টি পদ্ধতিতে পরিবাহিত হয়। তাপ পরিবহন, পরিচলন এবং বিকিরণ, এই 3টি পদ্ধতিতে তাপ পরিবাহিত হয়। সূর্য থেকে যে তাপ আসে সেটা কি পদ্ধতিতে আসে? সূর্য থেকে তাপ আসে আমাদের বিকিরণ পদ্ধতিতে তাপ আসে। দৈনন্দিন জীবনে তাপ পরিবহনের এরকম অনেক এক্সাম্পল আছে, এগুলো তোমরা তোমাদের পাঠ্যপুস্তক থেকে পড়বে। 2 নম্বরের প্রশ্ন তৈরি হয়, তোমাদের আইডিয়াটা সেখানে ক্লিয়ার হবে। পদার্থের এই যে তাপ পরিবহন ক্ষমতা, পদার্থের এই তাপ পরিবহন ক্ষমতাকে পদার্থের তাপ পরিবাহিতা বলে। পদার্থের এই তাপ পরিবহন যে ক্ষমতা, তাকে বলা হয় তাপ পরিবাহিতা। সুতরাং বুঝতেই পারছো যে সমস্ত পদার্থের তাপ পরিবহন ক্ষমতা সমান নয়। যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ সহজে পরিবাহিত হয় তাদেরকে আমরা বলবো তাপের সুপরিবাহী। আর যদি প্রায় দেখা গেছে যে সমস্ত ধাতুই তাপের সুপরিবাহী। ধাতুর মধ্যে রূপার তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি। ধাতুর মধ্যে রূপা মানে সিলভার, এই ধাতুর তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি। এবং অধাতুগুলির মধ্যে হীরকের তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি। এবং তোমাকে যদি বলা হয় হীরক আর যদি রূপা দুটোই দেওয়া থাকে, তাহলে কিন্তু হীরকের তাপ পরিবহন ক্ষমতা রূপার চেয়েও বেশি, তখন কিন্তু তোমাকে হীরক লিখতে হবে। যদি বলা হয় কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক, সেখানে সিলভার মানে রূপাও দেওয়া আছে, আবার ওদিকে তোমার হীরকও দেওয়া আছে, তখন কিন্তু তুমি হীরক ওইখানে কিন্তু টিক চিহ্নটা দেবে। এটা একটা ইম্পর্ট্যান্ট শর্ট প্রশ্ন। এছাড়া এই যে তাপ পরিবাহিতা, এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এটা 4টে বিষয়ের উপর নির্ভর করে। যে কঠিন পদার্থের যে দুটো পৃষ্ঠতলের মধ্যে উষ্ণতার পার্থক্য θ2 - θ1 তার উপর ডিপেন্ড করে। তার যে দৈর্ঘ্য তার উপর নির্ভর করে। তার প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল তার উপর নির্ভর করে। এবং তার যে বেধ, কঠিন পদার্থের যে বেধের উপরও নির্ভর করে তাপ পরিবাহিতা। বেধের সঙ্গে ব্যস্ত অনুপাতে সম্পর্কিত থাকে।
তাপ পরিবাহিতা যে তার এরিয়া মানে ক্ষেত্রফল, পাতের যে ক্ষেত্রফল, কঠিন পদার্থের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের সমানুপাতিক। পাতের দুই পৃষ্ঠের উষ্ণতার যে পার্থক্য তার সঙ্গেও সমানুপাতিক, পাতের বেধের সঙ্গে ব্যস্তানুপাতিক, এবং তাপ প্রবাহিত হয় যে সময় ধরে সেই সময়ের সঙ্গেও সমানুপাতিক সম্পর্কে থাকে। মোট 4টি জিনিসের উপর নির্ভর করে। তাহলে এগুলো একটা একটা শর্ট প্রশ্ন হতে পারে, তাই না? তাপ পরিবহন ক্ষমতা কঠিন পদার্থের সময়ের সঙ্গে কীভাবে নির্ভরশীল, না সরল সম্পর্কে থাকে, তাই না? তার মানে কিউ ভ্যারিজেস টি, এই সম্পর্কটা তুমি মাথায় রাখো, তাহলে বলতেই পারবে। এখানে এইগুলো মাথায় রাখতে হবে, এবং এগুলোকে একটা সমীকরণ দিয়ে, টোটাল একটা সমীকরণ দিয়ে একে প্রকাশ করা যায়। কিউ ইজ ইকুয়াল টু কে ইন্টু এ, কে মানে এখানে সমানুপাতিক ধ্রুবক, ইন্টু এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ছোটো হাতের ডি। ডি এখানে বেধ হিসাবে আচরণ করছে। এখানে এই কেটা হলো সমানুপাতিক ধ্রুবক, যাকে বলা হয় উক্ত পদার্থের তাপ পরিবাহিতা বা তাপ পরিবাহিতাঙ্ক। এই কেটাকে বলা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক। উক্ত পদার্থের, যে কঠিন পদার্থের এটা মাপা হচ্ছে তার, এই কে তার একটা একক রয়েছে। সিজিএস পদ্ধতিতে তার একক রয়েছে ক্যালোরি, সেমি টু দি পাওয়ার -1, ডিগ্রি সি টু দি পাওয়ার -1 এবং সেকেন্ড টু দি পাওয়ার -1। এসআই পদ্ধতিতে তার একক রয়েছে জুল, ক্যালোরিটা হয়ে গেল জুল, সেমিটা হয়ে গেল মিটার মানে মিটার টু দি পাওয়ার -1, সেন্টিগ্রেডটা হয়ে গেল কেলভিন মানে কেলভিন টু দি পাওয়ার -1, আর সেকেন্ডটা একই থাকলো। এইটাকে আমি বলতে পারি ওয়াট মিটার টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1, ওয়াট ইন্টু মিটার টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এইভাবে তার এককটা বলতে পারি। তার একটা মাত্রা রয়েছে mLT টু দি পাওয়ার -3 থিটা টু দি পাওয়ার -1। তাহলে এর মাত্রাটি কি? এটা একটা মাত্রা লেখো, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা লেখো, একটা শর্ট প্রশ্ন। তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস পদ্ধতির একক লেখো, তাপ পরিবাহিতাঙ্কের এসআই পদ্ধতির একক লেখো। এগুলো প্রত্যেকটি হচ্ছে একটা করে শর্ট প্রশ্ন। এবারে আমরা আসবো বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতাঙ্কের তালিকাটা তোমরা একটু প্রত্যেকটি বইতে আছে, তোমরা পড়বে। রূপা ধাতু হিসাবে তার তালিকাটা দেখবে, হীরক অধাতু হিসাবে তার কিন্তু সবচেয়ে বেশি এই মানটি, এসআই পদ্ধতিতে এর মান সবচেয়ে বেশি। এই তালিকা থেকে সহজেই তুমি ধারণা করতে পারবে যে কোন পদার্থগুলি অপেক্ষাকৃত তাপের সুপরিবাহী, যে পদার্থগুলির মানটা সবচেয়ে বেশি সেইগুলো ক্ষমতা, তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি। তবে আদর্শ পরিবাহীর ক্ষেত্রে এই তাপ পরিবাহিতাঙ্কের মান কিন্তু অসীম। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান অসীম, আর আদর্শ অপরিবাহী বা অন্তরক পদার্থের ক্ষেত্রে এই কে এর মান কিন্তু 0 হয়ে থাকে। তাহলে এটা একটা শর্ট প্রশ্ন। আদর্শ পরিবাহীর ক্ষেত্রে কে এর মান কি, না অসীম। যদি বলা হয় আদর্শ অপরিবাহী বা অন্তরকের ক্ষেত্রে কে মানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত, না 0। এটা একটা শর্ট প্রশ্ন হয়ে গেল। এরপরে আমরা আসবো তাপীয় প্রবাহ মাত্রার সঙ্গে এর একটা সম্পর্ক রয়েছে। তাপীয় প্রবাহ মাত্রার রাশিমালা তোমরা নিশ্চয়ই এক্ষুনি একটু আগে আমি বললাম কিউ দিয়ে, যেটা সেটা তাপীয় পরিবাহিতাঙ্কের যে রাশিমালা পেলে সেখানে কিউর মানটা জানলে, তাহলে কিউ ইকুয়াল টু আমরা বলেছিলাম যে কে ইন্টু এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি। এবারে ওই টিটাকে তুমি কিউ এর নিচে নিয়ে চলে এসো, তাহলে কিউ বাই টি ইকুয়াল টু বাদবাকিটা থাকলো। এই কিউ বাই টিকে বলা হবে তাপীয় প্রবাহ মাত্রা। আর ওখানে সমীকরণটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিলে কি দাঁড়াবে, θ2 মাইনাস θ1 ডিভাইডেড বাই ডি ইন্টু কে এ, ডি ডিভাইডেড বাই কে এ। তাহলে ডি ডিভাইডেড বাই কে এ, এটাকে একটু আবার যদি সাজিয়ে নিই তাহলে কি হলো 1/k ইন্টু ডি বাই এ। এইভাবে তোমরা একটু সাজিয়ে নেবে। এইভাবে তড়িৎ যে প্রবাহ মাত্রা তার তো আমরা সমীকরণ জানি, আমরা ওহম সূত্র থেকে সমীকরণটা জানি যে I ইকুয়ালস টু V2 মাইনাস V1 মানে বিভব প্রভেদের পার্থক্য ডিভাইডেড বাই R। তাহলে আবার কি লিখতে পারি, V2 মাইনাস V1 ডিভাইডেড বাই R। আর মানে R ইকুয়ালস টু কি, রো ইন্টু মানে রোধাঙ্ক ইন্টু ডি বাই এ, এটা লিখতে পারি। তাহলে তুমি কি করলে, I সমান V2 মাইনাস V1 বাই R। এবারে সেকেন্ড স্টেপে করবে I ইকুয়ালস টু V2 মাইনাস V1 ডিভাইডেড বাই R এর জায়গায় কী লিখতে পারো, রো ইন্টু ডি বাই এ।
এটা একটা 2 নম্বর সমীকরণ হয়ে গেল। এই যে 1 নম্বর আর 2 নম্বর এই যে দুটো সমীকরণ পেলে, এদের কি তুমি এবার তুলনা করো। তুলনা করলে আর এর মানটা কি পাবে, আর ইকুয়ালস টু কী পাবে, তড়িৎ রোধ আর এর অনুরূপ একটা রাশিমালা 1/k ইন্টু d/a। এটা পেলে একে পদার্থের তাপীয় রোধ বলা হবে। এই 1/k ইন্টু d/a অর্থাৎ প্রথম যে সমীকরণের নিচে যেটা ছিল, হরে যেটা ছিল, হ্যাঁ, সেইটা এখানকার আর এর ইকুয়াল, এর নিচে কী ছিল আর, তার ইকুয়াল। তাহলে এই আর ইকুয়ালস টু মানে আরটাকে কী বলি, তড়িৎ রোধ, তাহলে তড়িৎ রোধ ইকুয়াল টু 1/k ইন্টু d/a, একে আমরা তাপীয় রোধ বলবো। আর তড়িৎ রোধাঙ্কের বা আপেক্ষিক রোধের মানে রো এর অনুরূপ রাশিটি কী হলো, অনুরূপ রাশিটি কী হলো 1/k। দুটো সমীকরণকে তুলনা করলে 1/k, একে আমরা বলবো তাপীয় রোধাঙ্ক, তাই না। রোকে আমরা কি বলি, আমরা তড়িৎ রোধাঙ্ক। এবার এই দ্বিতীয় যে সমীকরণের রো সেটা প্রথম সমীকরণের কার অনুরূপ, 1/k এর অনুরূপ। তাহলে আমরা একে কি বলবো, 1/k, একে আমরা বলবো তাপীয় রোধাঙ্ক। এই তাপীয় রোধাঙ্ক সমান তাহলে কী দাঁড়ালো, 1/তাপ পরিবাহিতাঙ্ক, 1/তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে 1/তাপ পরিবাহিতাঙ্কের যদি এককটা লিখে দিই, সেটাই হয়ে গেল তাপীয় রোধাঙ্কের একক। এর সিজিএস এককটা তাহলে কী দাঁড়ালো, সেন্টিমিটার সেকেন্ড ডিগ্রি সি ক্যালোরি টু দি পাওয়ার -1। কেন 1/তাপ পরিবাহিতাঙ্ক করছো, তাহলে যেগুলো সব টু দি পাওয়ার -1 ছিল সেগুলো উপরে গেলে সব পজিটিভ হয়ে গেল। তাহলে কি হলো, সেমি সেকেন্ড ডিগ্রি সি টু দি পাওয়ার -1 ক্যালোরি টু দি পাওয়ার -1, এটা তার সিজিএস একক। একই রকমভাবে তুমি এসআই এককটাও পেয়ে যাবে তাপীয় রোধের। এসআই একক জুল টু দি পাওয়ার -1 সেকেন্ড ইন্টু কেলভিন, জুল টু দি পাওয়ার -1 সেকেন্ড ইন্টু কেলভিন। ঠিক আছে। আবার এই জুল পার সেকেন্ড এটাকে তুমি ওয়াট বলতে পারো। তাহলে কেলভিন ইন্টু ওয়াট টু দি পাওয়ার -1, কেলভিন ইন্টু ওয়াট টু দি পাওয়ার -1। এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম তাপের ঘটনা বলি থেকে, এই প্রশ্নগুলো যদি তোমরা আলোচনার মধ্যে তোমার পড়ার মধ্যে যদি রাখতে পারো, আমার মনে হয় তাপীয় ঘটনা প্রবাহের মধ্যে, তাপীয় ঘটনাসমূহের মধ্যে যাবতীয় প্রশ্নের উত্তরগুলো তোমরা অতি সহজেই লিখতে পারবে। আজকের এইটুকু, দেখা হবে আবার পরের এপিসোডে। আমরা নতুন একটা সাবজেক্ট নিয়ে আসবো।